আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম দু হাতে মুঠো ভরা গল্পের 6 নাম্বার পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। মাঝে কেটে গেছে 2 দিন। ভোর প্রতিদিনের মতো সকাল সকাল উঠে কাজে হাত লাগায়। আজ কলেজে তাড়াতাড়ি যেতে হবে, কলেজে পিঠাপুলির উৎসব। তাড়াহুড়ায় কুটা বাচ্চা করে রান্না বসিয়ে দেয়। রান্না শেষ হতে 8টা বেজে যায়। একটু পর সকালে উঠে যাবে এই ভেবে চাটা বসিয়ে দেয়। মাহমুদ আলী আবার সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 10টা থেকে অনুষ্ঠান শুরু, তাই এর মধ্যে সব কাজ সারতে হবে। কিছুক্ষণের মধ্যে সকল কাজ শেষ করে রুমে চলে যায়। বিছানার উপর শাড়িটা রেখে গোসলে চলে যায়। গোসল শেষ করে বের হয়ে অবাক হয়। নেহা শাড়িটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। ভুল বিরক্ত হয়। নেহা শাড়িটা নিয়ে বলে, কার শাড়ি এটা? আমার। তোর? হ্যাঁ। নেহা ঠোঁট বাঁকিয়ে হাসে। ঠোঁটের কোনো শয়তানি বুদ্ধি হেঁটে বলে, আমার পছন্দ হয়েছে, নিয়ে গেলাম। ভোর এতক্ষণে স্বাভাবিকভাবে কথা বললেও নেহার কথাটা শুনে ঢের রাগ হয়। কত বড় বেয়াদব, তার শাড়ি পরবে? আশ্চর্য! বললাম তো ওটা আমার, তাহলে তুমি কেন নিবা? তোমার তো কম নেই। আমি কি একবার তোমারটা নিয়েছি? যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়া, এখনই মারে বলতেছি, তারপর বলিস ওটা তোর শাড়ি। ঠিক আছে, যা মামিকে ডাকো, সাথে এটাও বলো তার মেয়ে গলির মোড়ে দাঁড়িয়ে প্রেমালাপ করে। নেহা ভোরের মুখে এমন কথা শুনে থেমে যায়। ঘাড় ঘুরিয়ে ভোরের দিকে তাকায়। বুঝতে পারে ভোর জেনে গেছে। ভোর হেঁটে নেহার সামনে এসে দাঁড়ায়। নেহার হাত থেকে শাড়িটা নিয়ে ছোটো করে বলে, ভয় নেই, আমি মামিকে কিছু বলবো না। তবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তবে আমি মুখ খুলে দেবো। তোকে আমি দেখে নেব। কেন, এখন দেখতে পাচ্ছ না? বলে গা জ্বালানো হাসি মারে নেহার দিকে। নেহার আগে ফুসতে থাকে। তাদের বাড়ি খেয়ে আবার তাদেরকেই হুমকি দেয়। তবে আম্মু তার প্রেমের কথা জেনে গেলে আজ তো চিবিয়ে খাবে। রাগে ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ভোর শাড়ির কুচি ঠিক করতে করতে নিচে নামতেছিল। ভোরের মামা সকালে নাস্তা করে অনেক আগে বেরিয়ে গেছে। এখন শুধু নেহা, নীরব আর চাঁদনি বেগম নাস্তা করছিল। তখন চুরির ঝুনঝুন আওয়াজ শুনে সকালে খাওয়া বাদ দিয়ে অবাক দৃষ্টিতে সিঁড়ির দিকে তাকিয়ে থাকে। লাল শাড়িতে এক কথায় অসাধারণ লাগছে। লাল শাড়ির মধ্যে গোল্ডেন কালারের মোটা পাড়, মাঝে মধ্যে ছোটো ছোটো গোল্ডেন কালারের ফুল করা, হাতে লাল আর গোল্ডেন কালারের চুড়ি ঝুনঝুন আওয়াজ করছে। চোখে মোটা করে কাজল টানা, মুখে হালকা মেকআপ, কপালে একটা ছোটো টিপ, কানে ছোটো গোল্ডেন ঝুমকা, ভেজা চুলগুলো আলগোছে ছেড়ে দেওয়া, সব মিলিয়ে অপসরা লাগছে। ভোরের চুল অন্যদের মতো সিল্কি না, তার সামনে থেকে সিল্কি আর পিছন থেকে কার্লি। এটা যেন চুলের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তোলে। ভোরের এমন রূপ দেখে নীরবের হার্টবিট বেড়ে যায়। নিঃশ্বাস ঠিক করে নিতে পারছি না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মরে যাব। সাথে সাথে চোখ সরিয়ে নেই, তা না হলে ভোরের রূপের আগুনে চোখ ঝলসে যাচ্ছে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিতে থাকে, নিজের চোখকে সংযত করতে পারে না। আর চোখে আবার তাকায়, অবলোকন করতে থাকে। কাদিম এবং ভোরের দিকে একবার তাকিয়ে নিজের ছেলের দিকে তাকায়। ছেলের অন্যরকম চাহনি দেখে ভোরের উপর রাগ হয়। এই মেয়ে নিজের রূপ দেখে তার ভোলাভালা ছেলেটাকে বশ করতে যাচ্ছে। সে বেঁচে থাকতে তা হবে না। একবার ছেলেটা যাক, তারপর এই নবাব জাতির অবস্থা টাইট করব। দাদা দাঁত কিরমির করতে করতে বলতে যায়। নবাব আর কিছু বলে না, থেমে যায়। ছেলের দিকে একবার তাকিয়ে নিজেকে ঠান্ডা করে স্বাভাবিক কণ্ঠে বলে, কই যাওয়া হচ্ছে? ভোর আমতা আমতা করে বলে, মামি কলেজে আজকে একটু উৎসব আছে তাই। আচ্ছা যা। ভোর অবাক হয়, এত সহজে এই দার্জান মহিলা যেতে দিল বিশ্বাস হয় না। কিছু জিজ্ঞেস করতে গিয়েও যায় না। যে পরে কথা শুনে লাভ আছে, তার থেকে এখন যেতে বলছে যাওয়াই ভালো। না হলে পরে যদি বেঁকে বসে তখন। তাই আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়ে। বের হতে রিক্সা পেয়ে যায়, তবে শাড়ির সময় উঠতে ব্যাগ পোহাতে হয়। রিক্সায় উঠে রিক্সা নিজ গতিতে চলতে শুরু করে। মৃদু বাতাসে ভেজা চুলগুলো দুলছে। চুরি ঝুনঝুন আওয়াজ উপভোগ করতে থাকে। ভোরের এত স্বাস্থ্য শুধু একজনের জন্য, তাকে দেখানোর জন্য অধীর আগ্রহে বসে থাকে। নীরব খাওয়া অফ করে ভোরের কথা ভাবতে থাকে। মাশাআল্লাহ কয়েকবার বলে, মেয়েটা দিন দিন শুধু সুন্দর হয়ে যাচ্ছে। আজ শাড়ি না পরে গেলে হতো না? কেউ যদি নজর দেয় না, সে থাকতে নিজের জিনিসের উপর কারো হাত লাগাতে দিবে না। ইস, এবার যদি আসার সময় বোরকা কিনে নিয়ে আসতাম। মস্ত বড় ভুল হয়ে গেল। পরের বার আসার সময় বোরকা নিয়ে আসবো। এমনভাবে চলাফেরা করলে বাজে ছেলেদের নজর লেগে যাবে। কে বলেছিল এত সুন্দর হতে? একটু কালো হলে পারতিস না? আমি যে তোর চিন্তায় পাগল হয়ে যাব। তোর চিন্তায় আমি কোনোদিন ব্রেন স্টপ করবো? তোর নিজের করে নেওয়ার জন্য এত কষ্ট করছি আমি। তুই আমার হয়ে থাকিস ভোর পাখি। আর অল্প কয়েকটা দিন গেলে আমি তোকে নিজের করে নেবো ভোর পাখি। তোর আর আমার ছোটো টুনাটুনির সংসার হবে। কিরে, না খেয়ে কী ভাবছিস? খাবারটা ঠান্ডা হয়ে গেল। মায়ের কথায় নীরবে ধ্যান ভাঙে। পরক্ষণে মাথায় আসে ভোর একা একা কলেজে চলে গেছে। তাই ঠিক করে ভোরের কলেজের সামনে যাবে, একেবারে সাথে করে নিয়ে আসবে। তাতে একটু কম টেনশন হবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে যায় রেডি হতে। ভোর চায়ের দোকানের সামনে এসে রিক্সা থামায়। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে চায়ের দোকানের দিকে অগ্রসর হতে থাকে। প্রতিটা পদক্ষেপের সাথে বুকের ভিতরে ড্রিম ড্রিম শব্দ তুলছে। আজ অন্য দিনের থেকে লজ্জা একটু বেশি লাগছে। এত লজ্জা করেছিল তার, সব কি এখনই বেরিয়ে আসতে ধরেছে? উফ, এখন লজ্জাকে সাইডে রেখে হাঁটা শুরু করে। রোদ্রের সামনে এসে দাঁড়িয়ে রাজু হেসে বলে, আমাকে কেমন লাগছে গুরু? নিশ্চয়ই আপনার বউ লাগছে। রোদ্দু তার সাঙ্গাবাঙ্গদের সাথে চায়ের দোকানে ধোয়া ওঠা চা পান করছিল। তখনই মেয়েলি আওয়াজ শুনে চোখ উঠে সামনে তাকায়। ভোরের এমন রূপ দেখে স্তব্ধ হয়ে যায়।
কখন যে বুকের বাম পাশে হাত চলে যায় খেয়ালই থাকে না, তার পৃথিবী উল্টে পাল্টে গেল কিনা ঠিক বোঝা গেল না। হঠাৎ জিভে গরম চার্জ থাকা লাগতে ভোরের উপর থেকে চোখ সরিয়ে নেয়, বুঝতে পারে ভোরকে দেখার বেখেয়ালি কারণে ছাকা লাগছে। তবে তার বেহারা চোখ জোড়া বারবার ভোরের মায়াবী মুখশ্রীতে নিবদ্ধ। শুধু কি তাই, সব থেকে বেশি আকর্ষণ করছে কাঁপতে থাকা ঠোঁট। আয়ুষ আর চোখে একবার বসকে দেখে আরেকবার ভোরকে দেখে, তবে সে নিজেও ভোরকে এমন রূপে দেখে অবাক হয়। মানতে হবে মেয়েটা সুন্দর, দেখতে হবে না কারশালী, একটু ভাব নিয়ে বলে। তবে বস যদি রাজি থাকে ভাইয়া হতে আমার কোনো আপত্তি নেই। ওদের দিকে এক পলক তাকিয়ে সকলকে ইশারা করে ওদের একা ছেড়ে দে। সকলে এক এক করে চার দোকান থেকে বেরিয়ে আসে। এই যে শুনছেন, বললেন না তো কেমন লাগছে? এই মেয়ে সমস্যা কি, এক কথা বুঝো না? আই লাভ ইউ গুরু। এই মেয়ে চুপ। রোদ্রের রুক্ষ কণ্ঠের ধমকে কেঁপে ওঠে, দুপা ভয়তে পিছনে যায়। পরক্ষণে মনে পড়ে পিছিয়ে গেলে এই জীবনে প্রেম হবে না, সামনে এগোতে হবে। দুপা সামনে এগিয়ে আসে, রোদ্রের এতটা কাছাকাছি আসায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আপনি চুপ করতে বলবেন না, আমি চুপ করে যাব। যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল করছেন। ভোট থেমে 2 সেকেন্ড পর ফের বলে, আপনি যত সরতে বলবেন আমি তত কাছে আসবো। যতটা কাছে আসলে আপনি আমাকে উপলব্ধি করতে পারবেন, আমি ততটা কাছে আসবো। মাঝে মাঝে মন চায় আপনাকে মন পিঞ্জরা নামক স্থানে আটকে রাখি, থাপড়ে গাল লাল করে দেবো। রোদ্দুরের কথাটা মোটেও পছন্দ হয়নি। মুখ পেং ছুটে করে বলে, পারেন তো শুধু ধমকাতে, একটু মিষ্টি করে কথা বলতে পারেন না? না পারি না। ভোর কথা বলার মাঝে রোদ্দুরের দিকে চায়। পেশিবহুল শরীরে লাল কালো টি শার্ট, যার উপর 2টি বোতাম খোলা, সিগারেটে পুরো কালশিটে ঠোঁট। মাঝে মাঝে মন চায় টুপ করে খেয়ে ফেলি। জানেন এখন কি মনে হচ্ছে? কি? ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে বলে, 18+ কাজ করতে মন চাচ্ছে। করি, কিছু মাইন্ড করবেন না, ওকে? রুদ্দুর ওর কথার মানে বুঝে না। 18+ কথাটা মাথায় আসলে চমকে উঠে। পাশ ফিরিয়ে ওর দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে ভোর চারপাশে এক নজর দেখে দুঃসাহসিকতার সাথে ঠোঁট দাবিয়ে চুমু খায় রোদ্দুরের ঠোঁটে। বিস্ময়ে কথা বলতে ভুলে যায় রোদ্দুর। পরক্ষণে ভোরের করা কাজ মাথায় আসতে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ভোরকে। ধাক্কা টাল সামলাতে না পেরে ভোর সিটকে ধুলাবালির উপর পড়ে যায়। মেয়েটার এমন কাজ মোটেও উচিত হয়নি। গম্ভীর মুখ, রাগে লাল হয়ে যাচ্ছে, রক্ত চোখ নিয়ে ভোরের দিকে তাকাতেই বলে, এই মেয়ে তুই বলদ, তুই বুঝিস না তোকে আমার ভালো লাগে না? এত অপমান করি তারপরও কি তোর লজ্জা হয় না? এই তুই আদৌ মেয়ে? তোর মধ্যে আত্মসম্মান নেই? তুই যেটাকে ভালোবাসা বলছিস সেটা মোটেও ভালোবাসা না, সেটাই কি বলে জানিস? ছোট লোকই বলে। তুই কতটা ছেঁচড়া ভাবতে পারছিস? এত কিছুর পরও আমার পিছনে ছেঁচড়ার মতো পড়ে আছিস। আজ তো সব কিছুর হাত পার করে দিছিস। আমার তো আর সহ্য হচ্ছে না, চোখের সামনে থেকে চলে যা, নাহলে আমি কিছু একটা করে ফেলবো। আই সে লিভ। লাস্টের কথাটা একটু বেশি চেঁচিয়ে বলে ভোর স্তব্ধ হয়ে বসে থাকে ধুলোবালির মধ্যে। পরে গিয়ে যতটা ব্যথা পেয়েছে তার থেকে 1.5 গুণ বেশি ব্যথা পেয়েছে রোদ্দুরের বলার কথাগুলো শুনে। বুকের ভেতরটা মুছে ওঠে। ইতিমধ্যে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। পাশে থাকা বেঞ্চে ভর দিয়ে উঠে দাঁড়ায়। রোদ্দুরের দিকে এক পলক তাকাতে একটু আগে বলা কথাগুলো মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ঠিক আছে, আজকের পর থেকে আপনার সামনে আসবো না, ডিস্টার্বও করবো না। তবে আমার ভালোবাসা মিথ্যা না, আমার ভালোবাসায় কোনো মিথ্যা নেই। আমি আপনাকে যতটা ভালোবাসি ততটা ভালো কেউ বাসতে পারবে না। আজকের পর থেকে আমি আর আমার ভালোবাসার দাবি নিয়েও আসবো না। কেউ শেষরার মতো আপনাকে এক পলক দেখার জন্য আর শেষরামি করবে না। দুঃখিত এতদিন ডিস্টার্ব করার জন্য, মাফ করবেন। কথাগুলো কষ্ট করে বলে আর দাঁড়ায় না। নীরবে কান্না আটকানোর বৃথা চেষ্টা করতে থাকে রমণী। আর এক মুহূর্ত দাঁড়ালে নির্ঘাত কান্না করে দিত। পা ফেলতে কষ্ট হচ্ছে, এক পা সামনে এগোনোর শক্তি পাচ্ছে না। এলোমেলো পা ফেলে কোন দিক যাচ্ছে ঠিক নেই। রোদ্দুরের কানে ভোরের বলা কথাগুলো বাঁচতে থাকে। কুচকে যাওয়া ভুরু শিথিল হয়। চোখে সেই রাগ আর নেই, যেমন অনুভূতিহীন চাহনিতে ওর যার প্রতি তাকিয়ে আছে। তার কি কিছু হলো? বুকের ভেতর এমন লাগছে কেন? আয়ুষ ভোরকে এইভাবে যেতে থাকে বুঝতে বাকি থাকে না এতক্ষণ কি হয়েছে। তবে এই প্রথমবার সে ভোরকে কান্না করতে দেখেছে, তার মানে বড় কিছু হয়েছে। সে ভোরের এলোমেলো হাঁটা দেখে পিছু পিছু হাঁটা শুরু করে। মাঝ রাস্তায় থেমে যায়। পিছন থেকে আয়ুষ এসে সামনে দাঁড়ায়। তবে ভোরের মুখের দিকে তাকাতে বুকটা মুচড়ে ওঠে। কেমন কেঁদে কেঁদে চোখ মুখের বেহাল দশা করে ফেলেছে। মেয়েটার জন্য খারাপ লাগে তার। এমন একটা মিষ্টি মেয়েকে কি করে বস কষ্ট দিতে পারে? তার কি বুক কাঁপলো না একবারও? কান্না করে না, তুমি তো জানো বস কেমন। ভোর কিছু না বলে কান্না আটকানোর বৃথা চেষ্টা করতে থাকে। আয়ুষ আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। দূর থেকে লিমনকে দেখে ডাক দেয়, এ ছেলে এদিকে আসো। লিমন পাশ ফিরে বিরক্ত চোখে তাকাতে অবাক হয়। সে ভোরকে আসতে না দেখে অনুষ্ঠান থেকে বাইরে আসে খুঁজতে। তবে এখানে ভোরকে দেখে কিছু বুঝতে পারে না। দৌড়ে ভোরের কাছে এসে দাঁড়ায়। ভোরের দিকে চোখ দিতে দেখতে পায় ওর কান্নারত মুখশ্রী। এইভাবে কান্না করতে দেখে আটকে ওঠে। এভাবে কান্না করতে দেখে বুঝে যায় বড় কোনো কিছু হয়েছে। পাশে দাঁড়ানো আয়ুষের দিকে এক পলক তাকায়। অতঃপর কোনো কথা না বলে ভোরের হাত ধরে সাবধানে নিয়ে যেতে থাকে। আকাশটা তখন অদ্ভুত নীরব। সূর্যের আলো ম্লান হয়ে এসেছে, যেন আলো নিজে একটু বিশ্রাম নিতে চায়। বাতাসে হালকা এক ঠান্ডা স্পর্শ। পাতাগুলো কেমন অস্থির হয়ে নাড়াচড়া করছে। কিছু একটা ঘটতে যাচ্ছে, সবাই টের পাচ্ছে। দূরে মেঘগুলো ধীরে ধীরে জমে উঠেছে। গাঢ় ধূসর রঙের আকাশটা ভারী হয়ে আছে।
যেন বুক ভরা কোনো অনুভূতি চেপে রেখেছে। পাখিরা হঠাৎ করে ডাকাডাকি কমিয়ে দিয়েছে, আর গাছের ডালগুলো বাতাসের সঙ্গে মৃদু ফিসফিসিয়ে কথা বলছে। ভোর কলেজ ক্যাম্পাসের একটা বেঞ্চে বসে আছে, তার সাথে দাঁড়িয়ে আছে লিমন। ঠান্ডা শীতল বাতাস সরে দিচ্ছে তাকে, এলোমেলো চুল দুলছে। লিমন জানে ভোর নিজে থেকে সব বলবে, তাই জিজ্ঞেস করে না, কিন্তু এতটুকু বুঝতে পারে ব্যাপারটা সিরিয়াস। ওর এমন অবস্থা দেখে ছোট করে বলে, এমনভাবে বসে থাকবি? ভোর জবাব না দিয়ে এক চিত্ত দূরে আকাশে তাকিয়ে থাকে, চোখ থেকে অশ্রু গাল বেয়ে টপ টপ করে পড়ছে। তার ভিতর কি চলছে সেটা সে জানে। হঠাৎ করে বলে, সে আমাকে কেন ভালোবাসে না লিমন? আমারে ভালোবাসলে কি তার পাপ হতো, নাকি আমাকে ভালোবাসার অপরাধে তার কারাদণ্ড হতো? আমার জন্য কি তার মনে একটু অনুভূতি জন্মায়নি এতদিনে? আমি কি এতটা ফেল না? শুনেছি মানুষ নাকি একটা কুকুরের সাথে থাকতে থাকতে তার জন্য মায়া জন্মায়। আমি কি কুকুরের চেয়ে অদম? আমার একটু ভালোবাসলে কি এমন হতো তা? আমি কি বেশি কিছু চেয়েছি? আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছি, একটু সই। তাও কেন আমার ভাগ্য জুটল না? আমার ভাগ্য কি এতটাই তুচ্ছ, এতটাই খারাপ? লিমন কি বলবে ভেবে পাচ্ছে না। নিঃশব্দে পাশে বসে পড়ে। বৃষ্টির সবে 1 ফুট 2 ফুট আকারে পড়ছে। ভোর হাত মেলে বৃষ্টি ধরতে থাকে। বৃষ্টির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কাতর কণ্ঠে বলে, সে চাইলে আমাদের প্রেম হতো, ভালোবাসার পূর্ণ একটা সংসার হতো, কিন্তু সে চাইলো আমার বিরহ। জানিস লিমন, সে আজ কি বলেছে? আমার ভালোবাসা নাকি ছোট লোকি, শেষ রামু আর কত কি। কিন্তু সে তো জানে না আমার ভালোবাসা কতটা পবিত্র, আমি কতটা যত্ন করে আমার পবিত্র হৃদয়ে লালন করছি। লিমনের নিজেরও কান্না পাচ্ছে ভোরকে এমন অবস্থায় দেখে। মেয়েটা একদিনের চেহারা কেমন হয়ে গেছে, ঠোঁট কামড়ে কিভাবে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে, একা একা অস্পষ্ট আওয়াজে কি যেন বিড়বিড় করছে। ভোরের মতো করে বৃষ্টির দিকে তাকিয়ে ছোট করে বলে, ভোর। ভোর আনমনে বলে, যে তোর ভালোবাসা মূল্য দিলাম না তার জন্য তুই কান্না করছিস ভোর? আমি বলবো না ভুলে যা, মুখে বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। তুই সময় নে, ভাব তোর কি করা উচিত। তোর ভালোবাসাটাকে শক্তি হিসেবে কাজে লাগা, সামনে এগিয়ে যা, আমি তোর সাথে আছি, তোর সকল বিপদে আমাকে পাশে পাবি। এই ভোর। পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে কান্নারত অবস্থায় কান্না বাদ দিয়ে অবাক হয়ে সামনে তাকিয়ে থাকে।